হ্যালো ফ্রেন্ডস, গভর্নমেন্ট জবের সুবর্ণে আরেকবার সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে নিশ্চয়ই থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে কি নিয়ে পড়াশোনা করব। আজকে পলিটি থেকে একটা চ্যাপ্টার পড়বো, রিট। ঠিক আছে, কিন্তু তার আগে আমি বলে নিই, এই রিট 5 রকমের হয়, আমরা সবাই জানি। ঠিক আছে, কিন্তু আমরা কি করি জানো তো, বইতে মুখস্থ করে নিই, আদারওয়াইজ গুগলে সার্চ করে দেখে পরীক্ষা হলে চলে যাই, এবং সেখানে আমাদের কনফিউশন হয়ে যায় এবং একটা নাম্বার ভুল হয়ে যায়। কিন্তু আজকের ক্লাসটা একটু অন্যরকম হবে। ঠিক আছে, সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে প্রত্যেকটা রিট একটা করে উদাহরণস্বরূপ তোমাদেরকে বোঝাবো, যাতে তোমরা ইজিলি বুঝতে পারো এবং পরীক্ষার হলে যখন কোশ্চেনটা আসবে না, ইজিলি অ্যান্সার দিয়ে দিতে পারবে। তো আগে চলো দেখে নি রিট কত প্রকার এবং রিট মানে কি। দেখো, রিটে যদি তুমি বাংলা বলো না, রিটের বাংলা মানে হচ্ছে লেখ। ঠিক আছে, বা আদেশ, বা আরো যদি ভালো করে বলতে চাও, এর মানে হচ্ছে শেষ আদেশ। আমাদের যে জুডিশিয়ারি আছে, তার মধ্যে হাইকোর্ট পড়ে, ডিস্ট্রিক্ট কোর্ট পড়ে, সুপ্রিম কোর্ট পড়ে, তারা যে আদেশ জারি করে বা শেষ আদেশ জারি করে, দিস ইজ কল রিট বা লেখ। ঠিক আছে, এবার এই লেখের 5টা ভাগ আছে। কি কি চলো দেখে নি। ফার্স্টে আসবে হেভাস কর্পাস, সেকেন্ডে আসবে ম্যান্ডামাস, থার্ডে আসবে প্রভিশন, চারে আসবে সিটিউটরি, ফিফথে আসবে কিউ ওয়ারেন্টু। চিন্তা করো না, প্রত্যেকটা রিট আমি কিন্তু একটা করে উদাহরণস্বরূপ বোঝাবো, যেটার জন্য পুরো ক্লাসটা দেখো, এবং প্রত্যেকটা রিড আর কোনোদিনও তোমাদের ভুল হবে না। ঠিক আছে, তো চলো দেখে নি প্রথম রিড আমাদের কি আছে। প্রথম রিড আমাদের কি আছে চলো। প্রথম রিডটা দেখো না, কি প্রথম রিড বা লেখ যাই বলো না কেন, সেটা হচ্ছে প্রথম হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাসের তুমি যদি বাংলা বলো, হেভিয়াস কর্পাসের বাংলা মানে হচ্ছে বন্দি প্রদর্শন। ঠিক আছে, বা তুমি যদি ইংলিশে বলো, একটা কথায় বলতে চাও আরো বেটার বোঝাবে, সেটা হচ্ছে টু ব্রিং দ্য বডি। চলো আমি লিখে দিচ্ছি। হেভিয়াস কর্পাসের মিনস হচ্ছে তোমার টু ব্রিং দ্য বডি, টু ব্রিং। ঠিক আছে, টু ব্রিং দ্য বডি মানে কি জানো, বলেছিলাম প্রত্যেকটা রিড একটা করে উদাহরণস্বরূপ বোঝাবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা উদাহরণ কি, ধরো তোমার কোনো বন্ধু আছে বা প্রিয় আত্মীয় আছে, তাকে কোনো কারণে পুলিশ রিমান্ডে রেখেছে বা গ্রেফতার করেছে, কিন্তু 24 ঘন্টা পেরিয়ে গেছে, কিংবা দুদিন পেরিয়ে গেছে, কিংবা 72 ঘন্টাও পেরিয়ে গেছে, তাকে পুলিশ কোনো কারণে হাইকোর্টে বা ডিস্ট্রিক্ট কোর্টে প্রডিউস করছে না। তখন তোমরা হাইকোর্টে গিয়ে বলতে পারো যে আমার যে আত্মীয় আছে বা বন্ধুত্ব আছে, তাকে পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু তাকে কোর্টে প্রডিউস করা হচ্ছে না। তখন আমাদের যে জুডিশিয়ারি আছে বা যে জাজ সাহেব আছে, সেই পুলিশ থানা বা সেই অফিসারের বিরুদ্ধে হেভিয়াস কর্পাস জারি করতে পারে এবং তাকে নির্দেশ দিতে পারে যে 24 ঘন্টার মধ্যে তুমি যাকে গ্রেফতার করেছো তাকে কোর্টে তোমাকে হাজিরা করাতে হবে, এবং এটা আবশ্যিক করাতেই হবে। ঠিক আছে, তার মানে কি, কোনো ব্যক্তিকে সশরীরে কোর্টে বা জজ সাহেবের কাছে প্রডিউস করা, এইটারই পাতি মানে হচ্ছে হেভিয়াস কর্পাস বা বন্দি প্রদর্শন। আর কিছু না, এর থেকে বেশি বুঝতে যেও না, একদম সিম্পল ভাবে বোঝো যে কোনো ব্যক্তিকে সশরীরে যখন কোর্টে প্রডিউস করা হয়, সেটাই হচ্ছে হেভিয়াস কর্পাস। ঠিক আছে, আশা করবো সবাই বুঝতে পেরেছো। তো এবার আমরা সেকেন্ড রিটটা দেখবো, সেকেন্ড রিটটা কি বলেছে চলো। সেকেন্ড রিট কি বলেছে চলো আমরা দেখিনি। সেকেন্ড রিট বলেছে ম্যান্ডামাস। ম্যান্ডামাস বাংলায় তোমরা বলতে পারো পরমাদেশ। ঠিক আছে, তো উদাহরণ কি, কি দিয়ে মনে রাখবো, আমরা মুখস্থ করবো না কিন্তু জাস্ট উদাহরণ দিয়ে মনে রাখবো। ঠিক আছে, ধরো হাইকোর্টে কোনো একটা কেস চলছে, এবং সেই কেসটা ধরো কোনো সরকারি আমলার প্রতি চলছে। ঠিক আছে, বা ধরো কেএমসির আগেনস্টে চলছে। ঠিক আছে, তো হাইকোর্ট মনে করো একটা রায় দিল কেএমসি কে, যে ওই রাস্তাটা বা ওই প্রজেক্টটা আপনাকে 6 মাসের মধ্যে কমপ্লিট করে দিতে হবে। ঠিক আছে, তো আফটার 6 মান্থ কেএমসি সেটা কিন্তু করলো না, বা হাইকোর্টের অর্ডারটা অগ্রাহ্য করলো বলতে পারো। তখন যদি কেউ আবার ঘুরিয়ে কেস করে হাইকোর্টকে, তখন কিন্তু হাইকোর্ট কেএমসির বিরুদ্ধে ম্যান্ডামাস রিটটা জারি করে এবং তাকে শেষ একটা আদেশ দেয় যে আপনাকে কাজটা কিন্তু এবার করতেই হবে। ঠিক আছে, প্রথমে বলেছিলাম যে শেষ আদেশ বা লেখ বলো মানে টু ডু ইয়োর জব, মানে পাতি কথায়। ঠিক আছে, লিখে দিচ্ছিলাম
টু ডু ইয়োর জব, মানে তোমার কাজটা তুমি করো। ম্যান্ডামাসের একটাই মানে হচ্ছে তোমার কাজটা তুমি করো, যেটা নাকি কোর্ট বা জুডিশিয়ারি তোমাকে আদেশ দিয়েছে এবং সেই সময়ের মধ্যে কিন্তু করতে হবে। দিস ইজ কল ম্যান্ডামাস। ঠিক আছে, তা আমরা কি কি পড়লাম এখনো রিভাইজ করিনি। ফার্স্টে আমরা পড়লাম কিন্তু আমরা, বলো, ফার্স্ট আমরা পড়লাম হচ্ছে হেভিয়াস কর্পাস, যার মানে হচ্ছে কোনো ব্যক্তিকে সশরীরে হাইকোর্টে প্রডিউস করা। সেকেন্ড আমরা পড়লাম ম্যান্ডামাস। ম্যান্ডামাস মানে হচ্ছে টু ডু ইয়োর জব, মানে তোমার কাজটা নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি কমপ্লিট করো, যেটা হাইকোর্ট তোমাকে আদেশ দিয়েছে বা অর্ডার জারি করেছে। তো আশা করবো দুটো রিট খুব ইজিলি তোমরা বুঝতে পেরেছো। এবার 3 নম্বর রিটের দিকে আমরা যাই, চলো দেখে নি 3 নম্বরটা কি আছে। হ্যালো ফ্রেন্ডস, একটা ছোট্ট বিজ্ঞপ্তি আছে, যা শুনে নাও। তোমরা সবাই জানো সামনে অনেকগুলো পরীক্ষা আসছে, তার মধ্যে ক্লার্ক, পিএসসি ক্লার্ক আছে, মিসলেনিয়াস আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল আছে, সাব ইন্সপেক্টর আছে, সিএইচএস এর আছে, ডাব্লিউবিসিএস আছে। তো প্রত্যেকটা পরীক্ষার জন্য আমি আলাদা আলাদা করে মক টেস্ট নিয়ে আসবো। অলরেডি একটা ক্লার্কশিপের জন্য মক টেস্ট চলছে, এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে যাবে, সেই মক টেস্টের একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু মক টেস্টটা তোমরা যদি চাও তোমরা পারচেস করতে পারো। কিন্তু তার আগেও বলবো, আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আমি এই ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি। তাদের কিন্তু তোমরা ফ্রি মক টেস্ট পেয়ে যাবে। যারা আগে দেখো যে মক টেস্টের কোশ্চেন গুলো কিরকম, তারা তোমরা কতটা পারছো, যদি তোমাদের ভালো লাগে তখন তোমরা কিন্তু অবশ্যই পারচেসটা করো। ওকে, থ্যাংক ইউ। তো চলো ফ্রেন্ডস, 3 নম্বর রিড কি বলছে চলো দেখে নি। 3 নম্বর বলছে দেখো, প্রোহিবিশন। প্রোহিবিশন মানে বাংলা তুমি নিষেধাজ্ঞা যেটা বলে না, বারণ করা, সেটা তুমি জাস্ট বাংলা মানে যারা ইংরেজি একটু বুঝতে অসুবিধা হয় তারা মনে রাখতে পারো। কিন্তু এটা যদি আমি উদাহরণ দিই, চলো একটা উদাহরণ দিয়ে বলি, দেখো কি খুব ইজিলি বুঝতে পারবে। ধরো দুটো বন্ধু আছে, ঠিক আছে, একজনের নাম হচ্ছে ঋষভ, একজনের নাম হচ্ছে পার্থ। ঠিক আছে, এবার ঋষভের একটা জমি আছে, সেই জমিটা বেআইনি ভাবে পার্থ দখল করে নিয়েছে। ঠিক আছে, এবার ঋষভ কি করবে, হাইকোর্টে কেস করবে। সেই কেসটার ফলাফল ধরো ঋষভের পক্ষে গেল প্লাস, ঠিক আছে, আর পার্থর বিপক্ষে গেল। তো হাইকোর্ট নির্দেশ দিল যে 6 মাসের মধ্যে পার্থকে যে ঋষভের যে জমিটা আছে আপনি তাকে ফেরত দিয়ে দিন। ঠিক আছে, এবার মানে এটা কাজ কারা করে, যারা পুলিশ অফিসার বা যাদেরকে আদেশ দিচ্ছে যে সরকারি কর্মচারী আছে তারা করবে। এবার তুমি ধরে রাখো পার্থ আহ, কি করলো, 6 মাস অন্তর আবার একটা রিঅ্যাপিল জারি করে দিল কোর্টে। ঠিক আছে, তো মানে সে রিকোয়েস্ট করলো কোর্টকে যে আমার মামলাটা আরেকবার দেখাও। আবার কোর্ট মানে মামলাটা গ্রহণ করলো, কিন্তু আবার যে জাজমেন্টটা হলো সেটা আবার কিন্তু ঋষভের পক্ষে হলো এবং পার্থর বিপক্ষে হলো। তখন তো অলরেডি 6 মাস হয়ে গেছে, আবার রিঅ্যাপিল হয়েছে। কিন্তু এরকম ভাবে পার্থ কি করলো, বারবার রিঅ্যাপিল করতে থাকলো। ঠিক আছে, যাতে যতদিন পারা যায় জমিটাকে আটকে রাখা যায়। কিন্তু এর ওপরে যে বসে আছে, হাইকোর্টের ওপরে কে বসে আছে তোমরা বলো, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কিন্তু দেখছে, তখন কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টকে নির্দেশ দেবে যে নিজের অধিকারের মধ্যে থেকে কাজ করো এবং এর বাইরে গিয়ে কাজ করো না। মানে তুমি একটা মামলার রায় দিয়ে দিলে, সেটাকে আবার রিঅ্যাপিল করা হলো, তুমি আবার রিঅ্যাপিল করলে, আবার সেম রায় দিলে, বারবার কিন্তু একই জিনিস চলতে পারে না, তাই না? তাহলে তোমার রায়ের পক্ষে নিজের মানে নিজের পক্ষে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন রয়ে যায়। তো এইগুলো কিন্তু সুপ্রিম কোর্ট দেখে। মানে পাতি কথা হচ্ছে যে যে কোনো জুডিশিয়ারিকে বলা হয় তুমি তোমার সীমানার মধ্যে, তোমার যেইটুকু ক্ষমতা তার মধ্যে থেকে তুমি কাজ করো, সেই সীমানা তুমি অতিক্রম করো না। ঠিক আছে, এই জাজমেন্টটা কে দেয়, মনে করো ডিস্ট্রিক্ট কোর্টকে দিতে পারে হাইকোর্ট, হাইকোর্টকে দিতে পারে সুপ্রিম কোর্ট, এরকম ভাবে পরপর কিন্তু দেয়। ঠিক আছে, আশা করবো খুব ইজিলি বুঝতে পারলে প্রোহিবিশন মানেটা কি। তো আমরা কি কি পড়লাম, ফার্স্ট পড়লাম হেভিয়াস কর্পাস, সেকেন্ড পড়লাম আমরা ম্যান্ডামাস, থার্ড পড়লাম আমরা প্রোহিবিশন। এবার আমরা 4 নম্বর লেগটা দেখে নেবো। চলো 4 নম্বর লেগটা কি বলেছে দেখে নি, চলো। তো ফ্রেন্ডস 4 নম্বর রিড কি বলছে দেখিনি, চলো। 4 নম্বর বলেছে
সেটিউরি, ঠিক আছে। সেটিউরি মানে এটা কি একদম পরিষ্কার বাংলা ভাষায় বলছি, দেখো একবারে বুঝতে পেরে যাবে। ধরো দুটো বন্ধু আছে, পার্থ এবং ঋষভ, ঠিক আছে। তাদের মধ্যে ধরো হাইকোর্টে কেস চলছে। এবার কিছু মাস পর পার্থ সেই কেসটা জিতে যায় বা পার্থর পক্ষে জাজমেন্ট হয়। তখন কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টকে নির্দেশ দেয় যে আপনি যে পার্থর পক্ষে রায়টা দিয়েছেন সেটা কিসের ভিত্তিতে দিয়েছেন, কি সার্টিফিকেট ছিল আপনার কাছে, বা কি ডকুমেন্ট ছিল আপনার কাছে, বা কি প্রুফ ছিল আপনার কাছে, সেইগুলো আপনি সুপ্রিম কোর্টে প্রডিউস করুন। মানে সোজা কথা, হায়ার জুডিশিয়ারি যখন লোয়ার জুডিশিয়ারিকে কোনো সার্টিফিকেট বা ডকুমেন্ট প্রডিউস করতে বলে, দিস ইজ কল পেনে লিখে নিয়ে আমি একটা জায়গায় লিখে রাখতো, আমি দেখে বলবো না। সেটিউরি, হ্যাঁ, স্ট্যাটিউরি। তো ফ্রেন্ডস, 4 নম্বর রিট আমরা চলো দেখে নি কি আছে। 4 নম্বর রিট আছে আমাদের স্ট্যাটিউরি, ঠিক আছে। স্ট্যাটিউরি জিনিসটা কি, দেখো পরিষ্কার বাংলা ভাষায় বলছি, একদম ইজিলি ভাবে বুঝতে পেরে যাবে তোমরা। ধরো দুটো বন্ধু আছে, ঠিক আছে, পার্থ এবং ঋষভ। তাদের মধ্যে কোনো একটা জিনিস নিয়ে, বিবাদ নিয়ে হাইকোর্টে কেস চলছে, এবং সেই কেসটা ধরো ঋষভের পক্ষে যাচ্ছে এবং পার্থর বিপক্ষে যাচ্ছে। তখন কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টকে নির্দেশ দিতে পারে আপনি যে পার্থের পক্ষে রায়টা দিচ্ছেন তার পেছনে ডকুমেন্টস কি আছে, তার পেছনে সার্টিফিকেট কি আছে, তার পেছনে প্রুফ কি আছে, এবং সেইগুলো যত তাড়াতাড়ি সম্ভব আপনি কোর্টে বা সুপ্রিম কোর্টে সেগুলোকে সাবমিট করুন বা জমা দিন। মানে পরিষ্কার কথা হচ্ছে, যখন কোনো হাইয়ার জুডিশিয়ারি লোয়ার জুডিশিয়ারিকে আদেশ দেয় আপনি যে কোনো রায় দিচ্ছেন তার পেছনে যা সার্টিফিকেট আছে বা ডকুমেন্ট আছে আপনি হায়ার জুডিশিয়ারির কাছে সাবমিট করুন। দিস ইজ কল স্ট্যাটিউটরি, ঠিক আছে। এটা হলো তোমার 4 নম্বর। এবার আমরা 5 নম্বর যাবো, লাস্ট। চলো দেখে নি 5 নম্বরে কি আছে। কিউ, হ্যাঁ, কিউ কিউ ইউ ডাব্লিউ এ ঠিক আছে। তো ফ্রেন্ডস, 5 নম্বর এবং শেষ কি আছে দেখে নি চল। 5 নম্বর হচ্ছে তোমার কিউ ওয়ারেন্টো। কি ওয়ারেন্টো পাতি বাংলায় বলছি, দেখো এটা তোমরা এখন আরো বুঝতে তোমাদের সুবিধা হবে। যে কোনো ব্যক্তি, ভালো করে শুনবে, কোনো ব্যক্তি সে নিজের যোগ্য ছাড়া কোনো পাবলিক পোস্ট ধারণ করে বসে আছে তার বিরুদ্ধে কোর্ট কিউ ওয়ারেন্টও জারি করতে পারে। মানে এটা কি, তুমি কোনো একটা সরকারি চাকরির পোস্ট নিয়ে বসে আছো কিন্তু তুমি সেটা যোগ্যই নও, অথচ তুমি সেই কোয়ালিফিকেশনই পাস করোনি, তাও কিন্তু তুমি সেই পোস্টটা নিয়ে বসে আছো। তখন কোর্ট তোমার বিরুদ্ধে কিউ ওয়ারেন্টও জারি করবে এবং তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব সেই পোস্টটাকে খালি করে দিতে হবে, ঠিক আছে। তো আজকাল যা পরিস্থিতি, তোমরা তো এরকম উদাহরণ হাজারো পাবে। তো কিউ ওয়ারেন্টও আমার মনে হয় না কারো বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে।
যাই হোক, কত শিক্ষক আছে যারা যোগ্যতা অযোগ্যতা চাকরি করছে, ছাড় আমি সেই আর ডিসকাস করলাম না সেই ম্যাটারটা। দিস ইজ কল Q1 and 2, ঠিক আছে। পরিষ্কার মানে হচ্ছে যে তুমি তোমার যোগ্যতা ছাড়া সেই পদের যোগ্যই নও তুমি, তাও তুমি সেই পদটা জোর করে বসে চাকরি করে যাচ্ছ, পাবলিক পোস্ট, সরকারি চাকরি করে যাচ্ছ, তখন কিন্তু কোর্ট তোমার বিরুদ্ধে Q1 and 2 জারি করতে পারে। বা এমনও হতে পারে তোমার রিটায়ারমেন্টের বয়স হচ্ছে 60, তোমার অলরেডি 60 আপ হয়ে গেছে, তুমি 65 হয়ে গেছো, কিন্তু তুমি অলরেডি তোমার ভালো সেটিং আছে বা ব্যাকআপ আছে, তুমি সেই পদটা ধরে বসে আছো, তখন কিন্তু কোর্ট তোমার বিরুদ্ধে Q1 and 2 জারি করতে পারে যে 60 বছর বয়সে তো আপনার রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার কথা, আপনি 65 বছর বয়সেও এখন রিটায়ারমেন্ট হয়নি, তো যত তাড়াতাড়ি সম্ভব আপনি পোস্টটাকে খালি করে দিন। দিস ইজ কল Q1 and 2, ঠিক আছে। তো এই 5টা আমরা রিট আজকে পড়ে নিলাম, উদাহরণস্বরূপ তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করবো এর থেকে এবার কোনো কোশ্চেন কিন্তু ভুল হবে না। খালি একটা জিনিস মনে রাখো, আমি যেটা সেকেন্ড রিট পড়েছিলাম না, ম্যান্ডামাস, সেই ম্যান্ডামাস রিটটা কিন্তু সবার ক্ষেত্রে জারি হতে পারে, এক্সেপশনাল, এক্সেপশনাল, ভালো করে শুনবে, এক্সেপশনাল রাষ্ট্রপতি অ্যান্ড রাজ্যপাল, ঠিক আছে। সেই সেকেন্ড রিটটা যেটা ম্যান্ডামাস বলেছিলাম যে টু ডু ইয়োর জব, ঠিক আছে, সেই রিটটার ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি এবং রাজ্যপালের ক্ষেত্রে কিন্তু জারি হয় না। আরেকটা জিনিস মনে রেখো, এইখান থেকে আর্টিকেল জিজ্ঞাসা করে নেয়, যদি সুপ্রিম কোর্ট বলে, সুপ্রিম কোর্ট বলে 32, আর যদি বলে হাই কোর্ট তাহলে 226। যদি বলে সুপ্রিম কোর্ট কত নম্বর আর্টিকেল অনুযায়ী রিট জারি করে, তুমি বলবে 32। যদি বলে হাইকোর্ট কত নম্বর আর্টিকেল অনুযায়ী রিট জারি করে, তুমি বলবে 226, ঠিক আছে। তো এই ছিল ফ্রেন্ডস আজকে রিট দিয়ে পলিটি থেকে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আশা করবো সবাই বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে না পারো এক দুবার দেখো ভিডিওটা, ইজিলি বুঝতে পেরে যাবে। এবং এর থেকে আর একটু কোনো সহজভাবে বোঝানো যায় আমি হয়তো জানি না হয়তো, কিন্তু আমি যতটা পেরেছি তোমাদেরকে ইজিলি ভাবে বোঝানোর চেষ্টা করেছি, এবং আশা করবো এরকম ভাবে তোমরা আরো ক্লাস পাবে এবং বিভিন্ন চ্যাপ্টার অনুযায়ী ক্লাস পাবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, সাবস্ক্রাইব করে দিও, একটু শেয়ার করে দিও। চলো আবার দেখা হচ্ছে, গুড নাইট।